ভাগীরথী নদীর তীরে অবস্থিত মুর্শিদাবাদ বহন করে চলেছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমৃদ্ধ ইতিহাস। অষ্টাদশ শতাব্দীতে বাংলার রাজধানী মুর্শিদাবাদ সাক্ষী থেকেছে যেমন অনেক গুরুত্বপূর্ণ ঘটনার, বহন করে নিয়ে চলেছে বাংলার গৌরবময় অতীত, ঠিক তারই সাথে ব্রিটিশ সাম্রাজ্যের হাতে বাংলার স্বাধীনতার অস্তাচলেরও প্রত্যক্ষ সাক্ষী হল এই মুর্শিদাবাদ। চলো আমাদের সাথে এই ট্রিপে ঘুরে দেখা যাক মুর্শিদাবাদের কয়েকটি ঐতিহাসিক স্থানকে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো 27শে নভেম্বর বুধবার, আর এখন বাজে সকাল 6টা। আমরা বেরিয়ে পড়েছি একটা রোড ট্রিপের উদ্দেশ্যে। বেরিয়েছি আমরা 5:15টায়, কিন্তু তখন পুরো অন্ধকার ছিল বলে আমরা ভিডিও অন করিনি। এখন আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হচ্ছে, যদিও সূর্যের দেখা এখনও মেলেনি। আমরা যাচ্ছি আজকের ডেস্টিনেশন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ যাওয়ার মেন কারণ ঘুরতে যাওয়ার নয়, আমাদের একটা বিয়ে বাড়ি আছে, অরিত্রর কাজিনের বিয়ে, তো সেটা অ্যাটেন্ড করতেই আমরা যাচ্ছি। তার সাথে ভাবলাম যাচ্ছি যখন বিয়ে বাড়ি, তাহলে একটা রোড ট্রিপের সাথে প্ল্যানই করে নেওয়া যাক, আর তোমাদের সাথে শেয়ার করে নেব আমাদের এই ট্রিপের গল্প। তাহলে যাওয়া যাক। এখন আমরা আছি কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর। আমরা কাঁচরাপাড়া মোড় অবধি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেই যাব, তারপর ওখান থেকে আমরা একটা রাইট টার্ন নিয়ে নেব। আর এখন কিন্তু মোটামুটি মডারেট কুয়াশা আছে, সামনের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমাদের সামনেই 1 কিলোমিটার ডিস্টেন্সে একটা টোল গেট দেখাচ্ছে, বাট অরিত্র খুব কনফিডেন্ট যে টোল এখন অপারেশনাল নয়। দেখা যাক টোলে আমাদের টাকা দিতে হয় কি হয় না। এখনো টোল গেটটা অপারেশনাল নয়, আমি ঠিকই ছিলাম। আগের বারও আমরা যখন কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলাম তখন এই টোলটা বানানো হচ্ছে সেটা দেখছিলাম। এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তার কারণ রাস্তাটাই কমপ্লিট হয়নি এখনো। রাস্তাটা যখন পুরোপুরি ফুললি কানেক্টেড এবং কমপ্লিট হয়ে যাবে তখন টোলটা চালু হবে। চলে এসেছি আমরা কাঁচরাপাড়ার কাছে। এখান থেকে লেফটের সার্ভিস লেনটা নিয়ে নিচ্ছি, নিয়ে যে মেন হাইওয়েটা ছিল তার নিচ দিয়ে আমরা আবার রাইটে ঢুকে যাব। এই কাঁচরাপাড়া মোড়টাকে অনেকে কাঁপা মোড়ও বলে কলোকিয়াল ভাষায়। ফার্স্ট টাইম আমি যখন শুনেছিলাম খুব ফানি লেগেছিল যে কাঁপা মোড় থেকে রাইট নিয়ে নেবে। তো যাই হোক, আমরা এখন কাঁচরাপাড়া মোড় থেকে রাইট নিয়ে নেব টুয়ার্ডস কাঁচরাপাড়া হরিণঘাটা রোড। এখন আমরা ক্রস করে যাচ্ছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা। জাস্ট বেরিয়ে গেল। এরিয়াটা খুবই সুন্দর এবং প্রচণ্ড গ্রিনারি। আর 900-800 মিটার মতো এগিয়ে গিয়েই আমরা পৌঁছে যাব বড় জাগুলি মোড়ে। বড় জাগুলি মোড় থেকে আমরা আবার লেফট দিকটা নিয়ে নেব। এখন আমরা বড় জাগুলি মোড় থেকে লেফট নিয়ে নিচ্ছি,
আর উঠে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 12-এ। চলে এসেছি আমরা আমাদের আজকের ফার্স্ট টোলে। এটা হচ্ছে বারাসাত কৃষ্ণনগর টোল, যেটা আছে NH-12-এর উপর। কত টাকা টোল কাটছে সেটা তোমাদের স্ক্রিনে মেনশন করে দেবো। এই যে এখন আমরা একটা ছোট্ট চা ব্রেকের জন্য দাঁড়িয়েছি। দেখতেই পাচ্ছ এখানে ভূত একটা চা খাচ্ছে অদ্ভুতভাবে, হুডি জ্যাকেট পরে। 5 মিনিটের ব্রেক নিয়ে আবার আমরা এগিয়ে যাব সামনের দিকে। It's been a while since I left. Nobody knows where I went, but I think I found my place. Don't worry, I'm doing just fine out in the islands where the time goes a little more my pace. I've been floating coast to coast, Bahamas to Puerto Rico. It don't matter if I'm lost, because I know when I'm with you I'm home. When I'm with you I'm home. Just riding waves, 'cause I know no matter where the tide goes, the sun is... এখন আমরা ফুলিয়া ক্রস করে যাচ্ছি, আর সেই জন্য রাস্তার দুধারে অনেক শাড়ির দোকানের অ্যাড দেখতে পাচ্ছি। অবশ্যই এখন অনেকটাই সকাল, সবে 7টায় বেজেছে, তো কোনো দোকানই খোলা পাওয়া যাবে না, বাট বোঝা যাচ্ছে যে আমরা ফুলিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। এখন আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগরের কাছে, আর কৃষ্ণনগরে আমাদের ব্রেকফাস্টের ব্রেক দেওয়ার প্ল্যান আছে। মোটামুটি একটা জায়গা দেখে রেখেছি, আর 1 কিলোমিটার পরেই পৌঁছে যাব বলছে গুগল। তো পৌঁছে গিয়ে দেখি খোলা আছে কিনা জায়গাটা, ব্রেকফাস্ট কি পাওয়া যায়। Searching for treasures in my mind, I know I'll find it, 'cause the islands are showing me the way. I've been floating coast to coast, from Cuba to Mexico. It don't matter if I'm lost, because I know when I'm with you I'm home. চলে এসেছি আমরা শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, আর এখানে এসে আমরা অর্ডার দিয়ে দিয়েছি হচ্ছে 2 প্লেট ডালপুরি আর 2টো অমলেট। ডালপুরিগুলো দিয়ে গেছে, আর তার সাথে একদম গরম, হ্যাঁ, আর তার সাথে একটা ল্যাংচাও দিয়েছে, আর অমলেটগুলো দিয়ে যাবে কিছুক্ষণ পর। এমনিতে এখানে আপনারা ডিম সিদ্ধ পেয়ে যাবেন, তাছাড়া রুটিও পেয়ে যাবেন। এখন একদম সকালবেলায় রুটি আর ডালপুরিটাই মেজরলি আছে, অন্য সময় আপনারা সব রকম খাবার পেয়ে যাবেন। I'm with you I'm home. খাবার কিন্তু দারুণ, মানে একদম গরম ধোঁয়া বেরোচ্ছে আর অসাধারণ খেতে। যদিও মেদিবার ছোলার ডাল অতটা ভালো লাগে না, কিন্তু আমার বেশ ভালোই লাগছে। তার অমলেটও চলে এসছে, তো এখন তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমরা এখান থেকে রওনা দেবো।
এখন বাজে সকাল 8টা আর আমাদের ব্রেকফাস্ট অল ডান। অরিত্র চা খেয়ে নিয়েছে আর এক রাউন্ড, আর আমরা আবার এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা এখন বেথুয়া ডগরের উপর দিয়ে যাচ্ছি, সেজন্যই মনে হয় দুদিকে গ্রিনারিটা একটু বেশি দেখা যাচ্ছে। বেথুয়া ডগরি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, যেহেতু জঙ্গলটা মনে হয় মেন রোড থেকে আর একটু দূরে যেতে হয়, কিন্তু যাই হোক দুদিকে মোটামুটি ভালোই গাছ দেখতে পাওয়া যাচ্ছে। বেথুয়া ডগরিতে আমি 2010 সালে স্কুলের একটা পিকনিকে এসেছিলাম। বেথুয়া ডগরিতে একটা পাইথন কনজারভেশন পার্ক আছে, তো ওখানে একটা মজার ঘটনা হয়েছিল যে আমাদের দুটো গ্রুপে নিয়ে যাওয়া হয়েছিল, মহিলা মানে লেডিস নয়, মেয়েদেরকে একটা গ্রুপে আর ছেলেদেরকে আর একটা গ্রুপে। তো মজার ঘটনা এটাই যে যখন আমাদের এখানে আনা হচ্ছে, ছেলেরা আমরা ডান পিঠে সবাই প্রচণ্ড হৈ হৈ করছি, মজা করছি। তা বলেছিল যারা শান্ত থাকবে তারাই দেখতে পাবে। তো আমরা ছেলেরা তো মানে অনেস্টলি বলতে ঘুরতে এসেছিলাম, জাস্ট কোনো পাইথন দেখা আমাদের কোনো ইচ্ছা ছিল না। মেয়েরা খুবই শান্তভাবে ডিসিপ্লিনড ওয়েতে সব কিছু করেছিল, তাও পাইথন দেখতে পাইনি। কিন্তু মজার ব্যাপার এটাই যে আমরা ছেলেরা যারা কি এতই হৈ হৈ করে ডান পিঠেগিরি করে এইসব করে, তাও আমরা সেই সব দিয়ে পাইথন দেখতে পেয়েছিলাম। মানে এটাই হচ্ছে মজার ব্যাপার, মানে পুরোটাই লাকের ফ্যাক্টর। ওইসব হৈ হৈ দিয়ে কিচ্ছু হয় না, যখন দেখার থাকে তখন ঠিক দেখতে পাওয়া যায়। চলে এসেছি আমরা আমাদের সেকেন্ড টোলে। এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর হাইওয়েজের টোল। চলে এসেছি এখন আমরা বহরমপুরের কাছাকাছি, আর এখন বেজেছে 9:10। আমাদের ডেস্টিনেশন বহরমপুর থেকে আরও প্রায় 60 কিলোমিটার এগিয়ে গিয়ে রঘুনাথগঞ্জ বলে মুর্শিদাবাদের যে টাউনটা আছে সেখানে, ওখানেই হচ্ছে, তোমরা হয়তো অনেকেই জানো না, মুর্শিদাবাদ বহরমপুর এই এরিয়াতেই অরিত্রর গ্রামের বাড়ি বা দেশের বাড়ি ছিল আগে, এখন আর নেই। এখন রিলেটিভরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু আমরা এখন এইখানেই এসেছি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে।
এখন আমরা NH12 থেকে রাইট টার্ন নিয়ে নিচ্ছি NH312 দিকে। এসেই গিয়েছি মোটামুটি, আর 2 কিলোমিটারই রাস্তা বাকি আছে, সময় লাগবে 8 মিনিট। এখন বেজেছে সকাল 10টা। রঘুনাথগঞ্জে ভাইয়ের বিয়ে কাটিয়ে আমরা ওখানে 3 দিন খুব মজা করলাম, হই হই করলাম, ভালো করে ভাইয়ের বিয়ে এনজয় করলাম। দিয়ে এখন আমরা আজকে সকালে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি হচ্ছে লালবাগ, মুর্শিদাবাদ লালবাগে, বহরমপুরের কাছে একদম। এখানে একটা রিসর্ট আছে, জলছবি রিসর্ট বলে, খুবই সুন্দর জায়গাটা। সেখানে আমরা 2টো কটেজ নিয়ে থাকছি, আমরা আর বাবা মারা। আসার সময় আপনারা বাবা মাদেরকে দেখতে পারেননি, কেন কি ওরা ট্রেনে গেছিলো, আর ফেরার সময় ওরা আমাদের সাথেই আসছে। তো আমরা প্ল্যান করে নিয়েছি এখানে একদিন ছোট করে ঘুরে নেবো আশেপাশটা, মুর্শিদাবাদের কয়েকটা হাইলাইটেড এরিয়া, যেমনি হাজারদুয়ারি, কোষবাগ, এইসব জায়গাগুলো যতটা পারবো আর কি। কেন কি সবারই টায়ার্ডনেস আছে বিয়ের পরে, তো সব কিছু মিলিয়ে একটা ছোট ট্রিপ করে নিচ্ছি, আর আপনাদের সামনে তারই একটা ছবি তুলে ধরছি। তো যেই জলছবি রিসর্টটা আমরা আছি, এখানে মানে এটা বেসিক্যালি পুরো একদম ভাগীরথী নদীর তীরে খুব সুন্দর একটা রিসর্ট বানানো, খুব সুন্দর প্রপার্টি। আপনাদের এসে নিশ্চয়ই খুব ভালো লাগবে, আমি ডেফিনেটলি রেকমেন্ড করব। ছোট্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে রিসর্টটা। তো এইখানে গাড়ি রাখা হয়ে গেছে, ওইটা হলো এন্ট্রেন্স গেট, এটা আউট গেট। আর এইদিকে পুরো হোটেলের সামনেটা, এইটা হচ্ছে নর্মাল বিল্ডিং, যেখানে নর্মাল রুম, স্ট্যান্ডার্ড রুমস আছে। আর এর পেছন দিকটাতেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে কটেজেসগুলো। আর এই দেখুন, এটা হচ্ছে ভাগীরথীর তীরে, এদের এখানে সামনে একটা ক্রুজ বোটও রাখা আছে, বিকেলবেলা ক্রুজও হয়। একদম সামনে দিয়েই নদীটা যাচ্ছে, অসাধারণ সুন্দর দেখতে। আর এদিক দিয়ে গিয়ে এদের পুরো গার্ডেন এরিয়া আছে, সব কিছু আছে। আর রিসেপশনটা এই সামনের বিল্ডিংটাতেই রিসেপশন, ওখান থেকে পাশ দিয়ে রাস্তা আছে যেখানে কটেজগুলো যাওয়া যায়, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। তো এই দিক দিয়ে যেটা বললাম রিসেপশনের এরিয়াটা, এইখানে দেখুন এই বিল্ডিংটা হচ্ছে রিসেপশন। এইটা এখানে ভেতরে গিয়ে আপনারা চেক ইন করতে পারেন রিসেপশন এরিয়াটা। এসে ওনারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। আর এই পাশ দিয়ে হচ্ছে কটেজগুলো। আর এইখানে এদের রেস্টুরেন্টটা তরঙ্গ রেস্টুরেন্ট নাম, আর রুম সার্ভিসও সব কিছু আছে। তো এখান দিয়ে যেমনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, গাছে ভরা, একদম পেভমেন্ট করা আছে, খুব সুন্দর। আর সবথেকে ভালো পার্ট হলো হচ্ছে যে একদম ভাগীরথী নদীর তীরে, এখানে দেখতেই পাচ্ছেন যেমনটা, খুবই সুন্দর দেখতে। আর এইগুলো হচ্ছে কটেজ, এইগুলো পরপর এখান থেকে কটেজ শুরু হচ্ছে। এক একটা কটেজের এক একটা নাম দিয়ে রেখেছে। আমরা যে কটেজটা আছি সেটার নাম কালাপাহাড়, আর বাবা মারা যেটা আছে ওটার নাম হচ্ছে ভবানী। এটা কালাপাহাড়, এটা ভবানী। আর এইদিকে আরও পরপর কটেজগুলো আছে, প্রত্যেকটারই নিজস্ব একটা নাম আছে। আর এখানে সামনে সুন্দর গার্ডেন এরিয়া, বাবা বসে ফোন দেখছে, এখানে বসে আপনারা ইজিলি টাইম স্পেন্ড করতে পারেন। আর এইটা হচ্ছে ভাগীরথী নদী, একদম ভাগীরথী নদীর তীরে, অসাধারণ,
খুবই সুন্দর সময় কাটানো যাবে। এখানে বসেই আপনারা ঘন্টার পর ঘন্টা নদীর দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবেন। আচ্ছা, এইবারে আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই একবার। রুম ট্যুরটা দিচ্ছি। এই হলো গার্ডেন এরিয়া, আর এইখানে কালা পাহাড় আমাদের রুম। এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আসা যায়। এখানে একটা উঠোন করা আছে, এখানে চেয়ার দেওয়া আছে, বসতে পারেন। 103 নম্বর রুম। আর এই হলো রুমটা। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডেকোরেটেড, ওপরে এমনি সুন্দর টালির মতো করা আছে। আর দরজাটা বন্ধ করি। এদিকে লাগেজ ট্রে দিয়ে দিয়েছে, জুতো রাখার জায়গা আছে, এদিকে টিভি আছে, এসি লাগানো আছে। আর রুমটা খুবই সুন্দর সাজানো, সামনে পেন্টিং দেওয়া, ওখানে সুটকেস আমার খোলা আছে, আমরা জাস্ট এসেছি। আর এই হলো বিছানা, একটা বড় কিং সাইজ বিছানা আছে, যথেষ্ট বড় বিছানাটা। আর এই দিকে আসলে ড্রেসিং এরিয়া এবং একটা আলমারি দেওয়া হয়েছে যেখানে আপনারা জামা কাপড় রাখতে পারেন। এখানে একটা মিনি ফ্রিজও আছে, চা কফির ব্যবস্থা করা আছে। আর আলমারিটা খুলে দেখিয়ে দিই, যথেষ্ট বড় আলমারি। এইদিকেও আছে, এক্সট্রা পিলো দেওয়া আছে। আর এইদিকে হচ্ছে ড্রেসিং এরিয়া। এখানে মিরর এবং একটা হেয়ার ড্রায়ারও দেওয়া আছে। এদিকে জানলা করা আছে। আর ঠিক তারই উল্টো দিকে এটা বাথরুম। বাথরুমটাও বেশ সুন্দর পরিষ্কার, যেমনটা দেখতে পাচ্ছেন। এখানে আলাদা শাওয়ার এরিয়া আছে, আর এইদিকে টয়লেট এরিয়া আছে। তো সব মিলিয়ে রুমটা খুবই সুন্দর। এবং আমরা এখন লাঞ্চ অর্ডার দিয়ে দিচ্ছি, রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে। লাঞ্চ চলে আসলেই খেয়ে আমরা ঘুরতে বেরোবো। ভবানী ঘরটা, এটা পাশের ঘরটাই জাস্ট, এটা কালা পাহাড়, এটা ভবানী, এখানে বাবা মা রাখছে। এটাও দেখিয়ে দিচ্ছি, সিমিলার কটেজ। এখানে উঠোন আছে, চেয়ার রাখা আছে। আর এই ভেতরে এটা বাবা মারা এই রুমটায় থাকছেন। এটাও সিমিলারলি ডেকোরেটেড। বিছানা আছে বিশাল বড়, পাশে স্টাডি টেবিল আছে। আর এইদিকে হচ্ছে আলমারি এবং ড্রেসিং ইউনিট। আর এইদিকে বাথরুম। তো সেমি ক্যাটাগরির রুম এটা ডিলাক্স কটেজ রুম। তা এইটার চার্জেসের ব্যাপারে আপনাদের বলে দিচ্ছি। এইখানে 3 ক্যাটাগরির রুম আছে, তার মধ্যে আমরা নিয়েছি ডিলাক্স কটেজ ব্রেকফাস্ট প্ল্যানটা। সেটা আমাদের টোটাল পড়েছে 5040 ইনক্লুডিং ব্রেকফাস্ট। খাওয়া দাওয়া এর মধ্যে ইনক্লুডেড, শুধু ব্রেকফাস্টটাই আছে। বাকি আপনারা এখানে অর্ডার দিলেই ওরা রুম সার্ভিস বা রেস্টুরেন্টে গিয়েও খেতে পারেন। আউটসাইড ফুড এখানে অ্যালাউড নয়। তো যা অর্ডার করবেন ওরা সঙ্গে সঙ্গেই দিয়ে যাবে। আমরা এখানে অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি লাঞ্চের। লাঞ্চ এলে খেয়ে আমরা ঘুরতে বেরোবো। ওই দিনকে লাঞ্চ সেরে আমরা চলে গেছিলাম হাজারদুয়ারি প্যালেস ও মিউজিয়ামে। ঊনবিংশ শতাব্দীতে বাংলা বিহার ওড়িশার নবাব নাজিম হুমায়ুন জা এই হাজারদুয়ারি প্যালেস বানিয়েছিলেন। হাজারদুয়ারি প্যালেস আগে বড় কোঠি নামে পরিচিত ছিল। মুর্শিদাবাদ জেলার কিলা নিজামত ক্যাম্পাসে অবস্থিত এই হাজারদুয়ারি প্যালেস। 1824 খ্রিস্টাব্দে এই প্যালেস বানানোর কাজ শুরু হয়েছিল এবং অবশেষে 1838 খ্রিস্টাব্দে এটি সম্পূর্ণ হয়। হাজারটি দুয়ার বা দরজা থেকেই হাজারদুয়ারি প্যালেসের নামকরণ হয়েছে। এই প্যালেসটির মধ্যে 1000টি দরজা থাকলেও তার মধ্যে 100টি দরজা নকল, যা চোরেদের বা ডাকাতদের কনফিউজ করার জন্য বানানো হয়েছিল। 1985 সালে এই প্যালেসটির দায়িত্ব দেওয়া হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে সংরক্ষণের উদ্দেশ্যে এবং তারপর থেকেই এই প্যালেসটি একটি মিউজিয়ামে পরিণত হয়েছে, যার ভিতরে রয়েছে নবাবদের ব্যবহার করা অনেক কিছু সামগ্রী, ফার্নিচার, পেন্টিং এবং আরো অনেক অ্যান্টিক জিনিসপত্র। এখন আমরা হাজারদুয়ারি কম্পাউন্ড থেকে বেরিয়ে যাচ্ছি আর যাব জগৎ শেঠের বাড়িটা দেখবো আর কাঠগোলা বাগান। তো আমি এখন গাড়িটা আনতে যাচ্ছি, বাবা মারা পেছনে আসছে মেঘদীপার সাথে।
হাজারদুয়ারি থেকে আমরা এসে দাঁড়ালাম টুম্ব অফ আজিমুন্নেসা বেগমের, যিনি ছিলেন মুর্শিদ কুলি খান এর কন্যা। এই হলো এন্ট্রান্সটা, আর এইদিকে কবরটা আছে। সানসেটটা দারুণ লাগছে, দেখুন পেছনের ল্যান্ডস্কেপটা সুন্দর। এটাই হচ্ছে কবরের এন্ট্রান্সটা, আর এখানে কবর। নবাব মুর্শিদ কুলি খাঁর মতোই তার কন্যা আজিমুন্নেসার কবরও মাটির নিচে বানানো হয়েছে। কথিত আছে আজিমুন্নেসা নাকি বাচ্চাদের কলিজা খেতেন এবং তার এই নৃশংস রূপ দেখেই তার স্বামী তাকে জীবন্ত কবর দিয়েছিলেন, যদিও এই ঘটনার সত্যতা কোথাও প্রমাণিত হয়নি। এটা হলো নসিপুর রাজবাড়ি। আমরা আর ভেতরে ঢুকছি না, বাইরে থেকেই দেখে নিচ্ছি। আমরা এখন চলে এসেছি জগৎ শেঠের বাড়িতে, আর এখানে একটা সাথে মিউজিয়ামও আছে জগৎ শেঠের, সেখানে যাচ্ছি আমরা। মনে হচ্ছে মিউজিয়ামের ভেতরে ক্যামেরা হয়তো অ্যালাউড হবে না, আমি দেখছি, যদি অ্যালাউড হয় তো ভালো, যদি না হয় তাহলে ক্যামেরাবিহীনই যাব। একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, হাউস অফ জগৎ শেঠ মিউজিয়াম। এই মিউজিয়ামের ভেতরে কি কি দর্শনীয় দ্রষ্টব্য আছে তার একটা সূচি এখানে দেওয়া আছে, আপনারা স্ক্রিনটাকে পজ করে দেখে নিতে পারেন। এই হলো হাউস অফ জগৎ শেঠ নসিপুর। অনেক বড় দালান নিয়ে বানানো, আর খুব সুন্দর ফ্রেঞ্চ উইন্ডো করা আছে, দারুণ। এখানে মাটির তলায় গুপ্ত ঘরের এই প্রবেশ, আর ওইদিকে সুড়ঙ্গও আছে। এখানে ছবি তোলা নিষেধ আছে, আমি জাস্ট এখান থেকে দেখিয়ে দিলাম আপনাদের। জগৎ শেঠ জন্মগ্রহণ করেছিলেন এক বাঙালি জৈন ব্যবসায়ী পরিবারে। তার পরিবার যুক্ত ছিল ব্যাংকিং এবং সুদের কারবারের সাথে। জগৎ শেঠ অত্যন্ত ধনী এবং বিষয়ী ব্যক্তি ছিলেন এবং বাংলার ইতিহাসে তার ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে ভাগ নিয়েছিলেন এই জগৎ শেঠ। এই মিউজিয়ামে আমরা দেখেছিলাম বাংলার বিখ্যাত মসলিন শাড়ি, বেনারসি শাড়ি, স্বর্ণরৌপ্য মুদ্রা ও আরো বিভিন্ন মূল্যবান জিনিস। হোটেল থেকে 10টার সময় চেক আউট করে আমরা চলে এসেছি আর একটু সাইট সিইংয়ের উদ্দেশ্যে। এখন আমরা সকাল সকাল চলে এসেছি জাহানকোষা কামানের কাছে, এটা দেখব ঘুরে। তারপরে আমরা যাব কাটরা মসজিদ, তারপরে হয়তো আমরা ব্যাক করে যাব কলকাতায়। নবাব শাহজাহানের আমলে তৈরি করা হয়েছিল এই জাহানকোষা কামান। জাহানকোষা শব্দের আক্ষরিক অর্থ হলো ডেস্ট্রয়ার অফ দি ওয়ার্ল্ড। এই কামান তৈরি করা হয়েছে অষ্টধাতু দিয়ে। বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ 1723 থেকে 1724 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করিয়েছিলেন এই কাটরা মসজিদ। এই কাটরা মসজিদের এক প্রান্তেই রয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁর কবর। এই মসজিদ প্রান্তে বসে একসাথে 700 জন নামাজ পড়তে পারেন।
এই মসজিদের মধ্যে যেমনই রয়েছে প্রার্থনা করার জায়গা, ঠিক তেমনই রয়েছে পড়াশোনা করার জন্য মাদ্রাসা। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মসজিদ সংরক্ষণের দায়িত্বে রয়েছে। জীবনের শেষ বয়সে এসে নবাব মুর্শিদ কুলি খাঁ ইচ্ছা ছিল তার কবর যেন জনসাধারণের পায়ের তলায় বানানো হয় এবং জনসাধারণের পায়ের ধুলোতে যেন তার জীবনের যত পাপ সব ধুয়ে মুছে যায়। এখন আমরা এসে দাঁড়িয়েছি পলাশীর যুদ্ধ প্রান্তরে। এখানে 1757 সালে ইংরেজদের সাথে বাংলার নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধ হয়েছিল এবং সবাই জানে তার রেজাল্ট কী হয়েছিল। বাংলার স্বাধীনতার সেটাই শেষ দিন ছিল যখন এই যুদ্ধ হয়েছিল। তো এখানে চলে এলাম। এখানে যে দুধারে যে আম বাগান রয়েছে সেই আম বাগানেই এই যুদ্ধটা হয়েছিল। তো একটু ঘুরে দেখে নিচ্ছি, তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। এখন আমরা চলে এসেছি NH-12 উপরে আছে যে মাদার্স হাট বলে একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট না, মানে কয়েকটা রেস্টুরেন্ট আছে, প্লাস ছোটোখাটো একটা হাট টাইপেরও আছে। তো ওখানে আমরা লাঞ্চ করে নেবো। একটু দেরি হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছে। আর ওখানে নাকি খুব ভিড়ও হয় উইকেন্ডে। দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স তোমাদের জানাবো। এই মাদার্স হাটে আমাদের বেশ কিছুক্ষণ জায়গা পেতে অপেক্ষা করতে হলো। খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো কমপ্লেন্ট ছিল না, আর কোয়ান্টিটির তো কোনো তুলনাই হয় না। মহিলা পরিচালিত এই মাদার্স হাট আপনাদের বাকেট লিস্টে অবশ্যই অ্যাড করে নিতে পারেন। ছোটদের জন্য উপরি পাওনা হলো রোবট সার্ভার, যদিও সেদিনকে রোবট সার্ভারের দেখা আমরা পেয়েছিলাম না।
একটা জম্পেশ লাঞ্চের পর আমরা আবার রওনা দিলাম কলকাতার দিকে। মুর্শিদাবাদে আমাদের এই ট্রিপটা সংক্ষিপ্ত হলেও বেশ কয়েকটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক জায়গা আমরা ঘুরে দেখতে পেরেছিলাম। যদিও এবারের যাত্রায় আমাদের বাকি থেকে গেল মতিঝিল বা খোশবাগ সমাধির মতন বেশ কিছু আকর্ষণীয় জায়গা। আপনারা যদি ঘুরতে আসেন এই মুর্শিদাবাদে তাহলে অবশ্যই ওই জায়গাগুলো মিস করবেন না। চেষ্টা করব আমরা পরের বারে মুর্শিদাবাদে ফিরে এসে এই জায়গাগুলো ঘুরে দেখে নেওয়ার। এখন বাজে সন্ধ্যে 6টা আর আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। একটু এক্সস্টেডই হয়ে গেছি, কেননা লাঞ্চ করে বেরিয়ে পুরো 3 ঘন্টা টানা আমরা চলে এসেছি, একদম টানা চালিয়ে। আর রাস্তা যথেষ্ট জ্যাম ছিল সানডে হলেও। তো আপাতত বাড়ি ফিরে এসেছি। আমাদের এই ট্রিপটা আজকে এখানেই শেষ হলো। এরপর আমরা নেক্সট ট্রিপের জন্য প্ল্যান করব আর তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি। আজকের জন্য বাই বাই।